প্রিয় স্টুডেন্টস, জীবন বিজ্ঞান শ্রেণী কক্ষে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি নতুন কোষীয় অঙ্গাণু সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, বোর্ডে একটি ছবি এসছে। ছবিটি একটি মানুষের। দেখো, তাহলে এই মানুষের এই ছবিটিকে আমি এক কথাই বলবো কি, বা সহজ ভাষায় যদি বলি, একটি জীবদেহের ছবি। এই জীবদেহ অর্থাৎ আমাদের এই মনুষ্য দেহটি বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গের সমাহারে গঠিত। আর সেই অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতাগুলিকে নিয়ন্ত্রণ করছে কে? আমাদের এই মস্তিষ্ক। ঠিক অনুরূপভাবে আমাদের এই জীবদেহের গঠনগত কার্যগত এককের নাম হচ্ছে কোষ। সেই কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে একটি কোষীয় অঙ্গাণু, আর সেই কোষীয় অঙ্গাণুকে বলা হচ্ছে ওই কোষের মস্তিষ্ক। অর্থাৎ এটি যদি একটি কোষ হয়, আর এই যদি কোষের মধ্যে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু হয়, তাহলে সেই কোষীয় অঙ্গাণুগুলিকে নিয়ন্ত্রণ করছে যে কোষীয় অঙ্গাণু, তার নাম হচ্ছে নিউক্লিয়াস। আমি এখানে এইভাবে নিউক্লিয়াসকে সূচিত করছি। তাহলে এটি কোষ। তাহলে কোষের মস্তিষ্ক কে? কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তাহলে পরীক্ষায় যদি বলা হয় যে কোন কোষীয় অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয়, উত্তর হবে নিউক্লিয়াসকে। আর এই নিউক্লিয়াস সম্পর্কে আজ আমি পাঠদান করব। দেখো, এই নিউক্লিয়াসের প্রধান বৈশিষ্ট্য কি? এই নিউক্লিয়াস দ্বি একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু। তাহলে দ্বি একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণুগুলির নাম হলো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এক্ষেত্রে নিউক্লিয়াস একটি দ্বি একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু। এই নিউক্লিয়াস শব্দটি ল্যাটিন শব্দ, NUCLEUS। এই নিউক্লিয়াস যে শব্দটি, এটি হচ্ছে ল্যাটিন শব্দ, আর যার অর্থ হচ্ছে ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে শ্বাস। এই নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। তারে কোন বিজ্ঞানী নিউক্লিয়াসের নামকরণ করেন? রবার্ট ব্রাউন, 1831 খ্রিস্টাব্দে। এই নিউক্লিয়াস কোথায় অবস্থান করছে? একটু আগে আমি বলেছি যে কোষের মধ্যে এর অবস্থান। কিন্তু কোন ধরনের কোষ? কোষ তো আমরা জেনেছিলাম তিন ধরনের: প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক এবং মেসোক্যারিওটিক কোষ। এর মধ্যে ইউক্যারিওটিক কোষে বিদ্যমান। তাহলে কোন ধরনের কোষে দেখতে পাওয়া যাবে? ইউক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যাচ্ছে। ইউক্যারিওটিক কোষের কোথায়? প্রোটোপ্লাজমে। প্রোটোপ্লাজমে এই নিউক্লিয়াস অবস্থিত। এবার দেখো, ইউক্যারিওটিক কোষ তো দু ধরনের হতে পারে। একটি হচ্ছে উদ্ভিদ এবং একটি হচ্ছে প্রাণী। তাহলে উদ্ভিদ কোষ তার কোথায় অবস্থান করছে, আর প্রাণী কোষের কোথায় নিউক্লিয়াস অবস্থান করছে, সেটা এখন জেনে নেব। দেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমি যদি বলি একটি উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের যদি এটি হয় সেন্টার বা কেন্দ্রস্থল, এর কেন্দ্রস্থলে কিন্তু কখনো অবস্থান করে না। সব সময় উদ্ভিদ কোষের একটি বিশেষ বৈশিষ্ট্য যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই নিউক্লিয়াসটি এক প্রান্তের দিকে অবস্থান করবে। সেটি এদিকে হতে পারে, এখানে হতে পারে, এখানে 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 বিভিন্ন স্থানে হতে পারে, যে কোনো স্থানে, কিন্তু কেন্দ্রস্থলে থাকবে না। তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ হচ্ছে এই কোষের মধ্যে ভ্যাকুওলের জন্য। এটি হচ্ছে ভ্যাকুওল বা কোষ গহ্বর। তাহলে এই কোষ গহ্বরটি তুলনামূলকভাবে প্রাণী কোষের তুলনায় আকৃতিতে বড় হওয়ার জন্য নিউক্লিয়াস এবং অন্যান্য কোষীয় অঙ্গগুলি সাইটোপ্লাজমের এক পাশের দিকে সরে যায়। এটি হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তাহলে যদি বলা হয় উদ্ভিদ কোষের কোথায় নিউক্লিয়াস অবস্থান করে, তখন আমরা বলবো যে উদ্ভিদ কোষের
সাইটোপ্লাজমের এক ধারের দিকে অবস্থান করে, কখনোই কেন্দ্রস্থলে অবস্থান করে না। অপরদিকে প্রাণী কোষের ক্ষেত্রে সচরাচর এই নিউক্লিয়াসটি কেন্দ্রস্থলে অবস্থান করবে, কারণ এদের ক্ষেত্রে এই ভ্যাকুওল বা কোষ গহ্বরগুলি আকার আকৃতিতে অনেকটি ছোট হয়, সেই জন্য এখানে ধারের দিকে প্রেসার ক্রিয়েট করে সরাতে পারে না। তাই প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটি কেন্দ্রস্থলে অবস্থান করছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই নিউক্লিয়াস দেখতে কীরকম? এই নিউক্লিয়াস দেখো, আমি যে ছবিগুলো এঁকেছি মোটামুটি গোলাকার, তো কিন্তু এই নিউক্লিয়াস কখনো গোলাকার হতে পারে, কখনো ডিম্বাকার হতে পারে, কখনো লতিযুক্ত হতে পারে, কখনো আবার মালার মতো হতে পারে, পুঁতির মালার মতো এরকম হতে পারে, আবার কখনো অশ্বক্ষুরাকৃতির দেখতেও হতে পারে। তাহলে বিভিন্ন আকারের নিউক্লিয়াস হয়ে থাকে। এবারে যাব, এই নিউক্লিয়াস উদ্ভিদ এবং প্রাণী কোষে বর্তমান, কিন্তু সমস্ত কোষে কি এই নিউক্লিয়াসকে আমরা পাই? না, সমস্ত কোষের ক্ষেত্রে আমরা এই নিউক্লিয়াস দেখতে পাই না। তার মানে কি, কোনো কোনো কোষে আছে, আবার কোনো কোনো কোষে এই নিউক্লিয়াসের সংখ্যা একটি, আবার কোনো কোনো কোষে দুটি, আবার কখনো কখনো কোনো কোনো কোষে দুইয়ের অধিক, অর্থাৎ বহু সংখ্যক নিউক্লিয়াস আমরা দেখতে পাই। এখন সেই অংশগুলি জেনে নেব। তাহলে কোষের মধ্যে আমরা নিউক্লিয়াসগুলিকে কখনো দেখছি নিউক্লিয়াসবিহীন, অর্থাৎ নিউক্লিয়াস বিহীন হতে পারে, অর্থাৎ নিউক্লিয়াস সেক্ষেত্রে অনুপস্থিত। আবার কখনো কখনো একটি থাকতে পারে তার সংখ্যা, আবার কখনো কখনো দুটি, আর কখনো কখনো বহু নিউক্লিয়াসও আমরা দেখতে পাই। দেখো, এই যে নিউক্লিয়াস বিহীন, এর তাহলে উদাহরণ কী হবে? নিউক্লিয়াস বিহীন কোষের উদাহরণ আমি যদি উদ্ভিদ কোষের নাম বলি, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে শিবনল। এই শিবনলে সাধারণত নিউক্লিয়াস থাকে না। আর যদি প্রাণীর ক্ষেত্রে বলি, প্রাণীর ক্ষেত্রে হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পরিণত আরবিসি সাধারণত নিউক্লিয়াস বিহীন। তাহলে আমরা কি দেখলাম যে এই উদ্ভিদ কোষটিতে কিন্তু নিউক্লিয়াস নেই, অর্থাৎ নিউক্লিয়াস বিহীন একটি উদ্ভিদ কোষের নাম কি? উত্তর হবে শিবনল। আর যদি প্রাণী কোষের নাম কি? তাহলে উত্তর হবে কি? আরবিসি। কিন্তু দেখো, এখানে একটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীর আরবিসি কিন্তু নিউক্লিয়াসবিহীন নয়। যে উট আছে না, মরুভূমি জাহাজ বলা উট, সেই উটের ক্ষেত্রে কিন্তু এই আরবিসি নিউক্লিয়াস যুক্ত, এবং সেক্ষেত্রে নিউক্লিয়াসটি কিন্তু ডিম্বাকার এবং আকারে ক্ষুদ্রাকৃতির। এটি একটি ব্যতিক্রম। তাহলে উটের নিউক্লিয়াস সমৃদ্ধ আরবিসি আমরা দেখতে পাবো। এবারে দেখো, একটি করে যখন কোষের মধ্যে একটি নিউক্লিয়াস থাকবে তখন তাকে বলা হবে মোনোক্যারিয়ন। আর এই একটি নিউক্লিয়াস ম্যাক্সিমাম কোষের মধ্যে আমরা দেখতে পাবো। তাহলে এই একটি যখন থাকবে তখন তাকে আমরা কি বলবো? মোনোক্যারিয়ন। এবারে দেখো, দুটি, তাহলে দুটি থাকা মানে কি? তখন আমরা তাকে বলবো কি? যে ডাইক্যারিয়ন। তাহলে এক্ষেত্রে আমরা তাকে সেই নিউক্লিয়াসকে বলবো ডাইক্যারিয়ন। এই ডাইক্যারিয়ন নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় প্যারামোসিয়াম বলে একটা প্রাণী আছে, তার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। প্যারামোসিয়াম একটা প্রাণী আছে, তার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তার ক্ষেত্রে যদি এই একটি প্যারামোসিয়ামের ছবি আমি আঁকছি, এর ক্ষেত্রে দুটি নিউক্লিয়াস বর্তমান, একটি আকারে তুলনামূলকভাবে বড় আর একটি আকারে তুলনামূলকভাবে ছোট। এই বড় নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে যে মেগা নিউক্লিয়াস বা ম্যাক্রোনিউক্লিয়াস। ম্যাক্রোনিউক্লিয়াস। আর ছোটটিকে বলা হবে কি? মাইক্রোনিউক্লিয়াস। মাইক্রোনিউক্লিয়াস। তাহলে দেখো, দুই ধরনের নিউক্লিয়াস বর্তমানে, একটা আকার আকৃতির দিক দিয়ে যেটি বড় তাকে বলছি ম্যাক্রো,
নিউক্লিয়াস, আর যেটি ছোট তাকে বলছি মাইক্রো নিউক্লিয়াস। আর কাদের মতো দেখতে পেলাম আমরা? প্যারামেসিয়াম, এদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। এবারে দেখো যে এই প্যারামেসিয়াম ছাড়া আরও কিছু প্রাণী আছে, যেমন মানুষ বলতে পারি। মানুষের লিভার বা যকৃৎ কোষে এই ধরনের নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, দুটি করে। তাহলে মানুষের ক্ষেত্রে যদি বলি আমি, সেক্ষেত্রে হবে লিভার বা যকৃৎ কোষে এটা দেখতে পাওয়া যাচ্ছে দুটি। এবারে যাচ্ছি বহু নিউক্লিয়াস। বহু নিউক্লিয়াস বলতে কি, দুয়ের অধিক সংখ্যক নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। এই বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণীগুলি বিভিন্ন ধরনের হতে পারে, উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, আদ্য প্রাণী হতে পারে। যেমন ওপালিনা, এটি একটি আদ্য প্রাণী, এর ক্ষেত্রে বহু নিউক্লিয়াস দেখতে পাওয়া যাচ্ছে। আবার দেখো রাইজোপাস নামক একটি ছত্রাক আছে, তার ক্ষেত্রেও বহু নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। তাহলে দেখো যে রাইজোপাস একটি হচ্ছে ছত্রাক, আর ওপালিনা হচ্ছে একটি আদ্য প্রাণী। আরেকটি হচ্ছে ভাউকেরিয়া। ভাউকেরিয়া এটি হচ্ছে একটি শৈবাল, এর ক্ষেত্রে ও বহু নিউক্লিয়াস দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে প্রাণী বা উদ্ভিদ বা ছত্রাকগুলির নাম আমি বললাম, এখান থেকে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে। আর সেই প্রশ্নগুলি হচ্ছে এরকমই যে বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে কী বলা হয়? সিনোসাইট। আর বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে কী বলা হবে? সিনসিটিয়াম। তাহলে দেখো এখানে এটি তো একটি আদ্য প্রাণী, আর এটি তো হচ্ছে উদ্ভিদ অর্থাৎ শৈবাল, এটি হচ্ছে শৈবাল। তাহলে এই শৈবালটি কোন ধরনের উদাহরণ? হচ্ছে সিনোসাইট। তাহলে বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে আমরা কি বলবো? সিনোসাইট। আর বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে আমরা কি বলবো? যে সিনসাইটিয়াম। এই তাহলে দেখো কতগুলো শর্ট কোশ্চেন এখান থেকে আমরা পেলাম। এখন এই সম্পর্কে তো আমরা প্রাথমিক ধারণা নিলাম। এবারে আমরা জানবো যে একটি আদর্শ নিউক্লিয়াস কোন কোন অংশ নিয়ে গঠিত। একটি আদর্শ নিউক্লিয়াস প্রধানত চারটি প্রধান অংশ নিয়ে গঠিত। সেই চারটি অংশ কি কি? নিউক্লিয় পর্দা একটি, নিউক্লিয় লাস একটি, নিউক্লিয় জালিকা একটি, আর আরেকটি হচ্ছে নিউক্লিয় প্লাজম। এই চারটি অংশ নিয়ে একটি নিউক্লিয়াস গঠিত। এবারে আমরা একটা চিত্রের মাধ্যমে এক এক করে সমস্ত অংশগুলো জানব এবং তার কাজ সম্পর্কে জেনে নেব। আমরা তো ইতিমধ্যেই জেনেছি যে নিউক্লিয়াস হলো দ্বি একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু। তাহলে তার দুটি পর্দা বর্তমান। আমি একটা ছবি এখানে এঁকেছি, তার এটি হচ্ছে বহিঃপর্দা আর এটি হচ্ছে অন্তঃপর্দা। তাহলে দ্বি একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু। দেখো এই দুটিকে একত্রে বলা হচ্ছে কি, এই দুটো অংশকে একত্রে বলবো আমরা নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দা দ্বি একক বিশিষ্ট হওয়া সত্ত্বেও এর স্থানে স্থানে ছিদ্র থাকে, অর্থাৎ এই রকম ছিদ্র বর্তমান। তাহলে এই ছিদ্রগুলি কোথায় অবস্থান করছে? তাহলে প্রশ্ন হতে পারে তো যে নিউক্লিয় পর্দা পুরোপুরি কি নিরেট বা ছিদ্রবিহীন না সছিদ্র বা ছিদ্রযুক্ত? উত্তর হবে যে ছিদ্রযুক্ত। এটি হলো বহিঃপর্দা, আর ভিতর দিকের এই কালো অংশটি হলো অন্তঃপর্দা। অন্তঃপর্দা, এই বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝে যে গ্যাপ বা যে অংশটি আমরা এই লাল কালি দিয়ে সূচিত করছি আমি, একে বলা হচ্ছে পেরি নিউক্লিয়ার সিস্টারনি। তাহলে এর নাম কি? পেরি
নিউক্লিয়ার সিস্টার্নি। এই নিউক্লিয় পর্দার অপর নাম হলো ক্যারিওথিকা। তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে ক্যারিওথিকা নিউক্লিয়াসের কোন অংশের নাম? উত্তর হবে নিউক্লিয় পর্দার অপর নাম হচ্ছে ক্যারিওথিকা। আর এই নিউক্লিয় পর্দা দ্বি একক পর্দা বিশিষ্ট, যার বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানে যে ফাঁকা স্থান দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে পেরি নিউক্লিয়ার সিস্টার্নি। এই যে পেরি নিউক্লিয়ার সিস্টার্নি অর্থাৎ বহিঃপর্দা এবং অন্তঃপর্দা এই দুটির মাঝে যে গ্যাপ বা ফাঁকা স্থানটি আছে অর্থাৎ পেরি নিউক্লিয়ার সিস্টার্নির অবস্থান বা অংশটি হলো 100 থেকে 300 আর্মস্ট্রং। আর এই একটি পর্দা অর্থাৎ বহিঃপর্দা এবং অন্তঃপর্দা প্রতিটি পর্দার যে থিকনেস বা পুরুত্ব সেটি হচ্ছে 70 থেকে 90 আর্মস্ট্রং। তাহলে দেখো একটি পর্দার পুরুত্ব এত, আর দুটি পর্দার অন্তর্বর্তী দূরত্ব হচ্ছে এত। আর এখানে যেই ছিদ্রগুলি যে বর্তমান এই যে অংশ, এই ছিদ্রগুলির ব্যাস 300 থেকে 700 আর্মস্ট্রং। আর এই যে নিউক্লিয় পর্দা, এই নিউক্লিয় পর্দা গঠিত হয়েছে লাইপোপ্রোটিন দ্বারা, অর্থাৎ লাইপোপ্রোটিন নির্মিত দ্বি-একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু হলো নিউক্লিয়াস। তাহলে এবার প্রশ্ন হতে পারে যে এই ছিদ্রগুলির কাজ কি? দেখো, ছিদ্রগুলি অনেকটা দরজার মতো গঠন সম্পন্ন। তার মানে কি, এর মধ্যবর্তী যে সমস্ত উৎসেচক ডিএনএ আরএনএ প্রোটিন আছে সেগুলি বহিস্থ পরিবেশে যেতে পারে, আবার বহিস্থ পরিবেশ থেকে এর মধ্যেও প্রবেশ করতে পারে। অর্থাৎ বিভিন্ন উপাদানগুলির আদান প্রদানে মুখ্য ভূমিকা গ্রহণ করে এই নিউক্লিয় পর্দাস্থিত ছিদ্রগুলি। এই যে নিউক্লিয় পর্দাটি আছে এই বহিঃপর্দার গায়ে অসংখ্য দানাদার অংশ বর্তমান, আর এগুলিকে বলা হচ্ছে রাইবোজোম। তাহলে যদি বলা হয় যে নিউক্লিয় পর্দার কোন গাত্রে রাইবোজোম দানাগুলি বর্তমান, উত্তর হবে নিউক্লিয় পর্দার বহিঃগাত্রে প্রথিত অবস্থায় আছে। আবার এই যে নিউক্লিয় পর্দা, এই নিউক্লিয় পর্দার বহিঃগাত্রের সঙ্গে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও সংঘবদ্ধ অবস্থায় অবস্থান করছে। তাহলে এটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটি হচ্ছে রাইবোজোম দানাগুলি। এই হচ্ছে নিউক্লিয় পর্দার গঠন এবং তার অবস্থান। এবারে যাচ্ছি এই নিউক্লিয় পর্দার পরবর্তী অংশ নিউক্লিওলাস। এই অংশটিতে দেখো, কোষের মধ্যে এই যে অংশটি এঁকেছি আমি, এটি হচ্ছে একটি কোষের মধ্যে ঘন অঞ্চল হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে ঘন অঞ্চল হচ্ছে নিউক্লিওলাস। এখন এই নিউক্লিয়াসের ছবি আমি আঁকবো। এটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করছে নিউক্লিওলাস। আমি বোঝানোর স্বার্থে এইভাবে ছবিটি আঁকছি আর কি। তাহলে এটি ঘন অঞ্চল। এই নিউক্লিওলাস এই নিউক্লিওলাস অঙ্গাণুটি প্রোটিন এবং আরএনএ সমৃদ্ধ। তাহলে এটি কী দ্বারা গঠিত? প্রোটিন ইসটু আরএনএর অনুপাত হচ্ছে এখানে 2:1 অনুপাতে বর্তমান। আর কোষের মধ্যে অর্থাৎ কোষের নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তুটি আছে, সেই ক্রোমাটিন তন্তুর সঙ্গে এই নিউক্লিওলার অর্গানাইজার দ্বারা সংযুক্ত অবস্থায় বিদ্যমান। তাহলে এটি নিউক্লিয়াস, এটা ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। এই 3 নম্বর পয়েন্ট আমি একটু পরে আসছি। তার সঙ্গে
সংযুক্ত অবস্থায় অবস্থান করছে। আর এই নিউক্লিওলাসের প্রধান কাজ হচ্ছে আরএনএ তৈরিতে সহায়তা করা। আরএনএ আর আরএনএর প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি নিউক্লিওলাসের প্রধান কাজ কি? নিউক্লিওলাসের প্রধান কাজ হচ্ছে যে ওই নিউক্লিয়াসের মধ্যে প্রোটিনের সঞ্চয় অঙ্গ হিসাবে কাজ করছে। আর এবারে যাচ্ছি আমি যেই 3 নম্বর অংশটি, নিউক্লিয় জালিকা সম্পর্কে। তাহলে এবারে যাব নিউক্লিয় জালিকা। এর অপর নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। এর অপর নাম কি? ক্রোমাটিন তন্তু। এটি নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। তাহলে এই ক্রোমাটিন তন্তু এখানে কি, এই লাল অংশটি হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তু তাহলে কি? নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। এর মধ্যে ডিএনএ, আরএনএ, ক্ষারীয় হিস্টোন প্রোটিন, অর্থাৎ এর মধ্যে ক্ষারীয় প্রকৃতির প্রোটিন, হিস্টোন প্রোটিন বর্তমান, কিছু অম্লীয় প্রোটিনও বর্তমান। এর প্রধান কাজ হলো যে রাইবোজোম গঠনে সহায়তা করা, কোষ চক্র নিয়ন্ত্রণ করা এবং বংশগতির যে বৈশিষ্ট্যগুলি এক জনু থেকে অপর জনুতে যায়, অর্থাৎ আমি যে আমার বাবার মতো বা মায়ের বৈশিষ্ট্যগুলি যে পেয়েছি বা তোমরা বাবা বা মায়ের মতো যে হয়েছে অনেকটা, সেই বৈশিষ্ট্যগুলি এই ক্রোমাটিন তন্তু অর্থাৎ এই নিউক্লিয় জালিকার মাধ্যমে এক জনু থেকে অপর জনুতে বহন করে থাকে। কোষীয় বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর এই যে নিউক্লিয় জালিকা, এই নিউক্লিয় জালিকা প্রথম আবিষ্কার করেন বা আলোকপাত করেন বিজ্ঞানী ফ্লেমিং। তাহলে প্রশ্ন হতে পারে কোন বিজ্ঞানী এই নিউক্লিয় জালিকা সম্পর্কে আলোকপাত করেন? বিজ্ঞানী ফ্লেমিং। আর এই হলো নিউক্লিয় জালিকার গঠন, অবস্থান এবং কাজ। আর এবারে যাব লাস্ট যে অংশটি, তার নাম হচ্ছে নিউক্লিয় প্লাজম। এই নিউক্লিয় প্লাজম এর অপর নাম হচ্ছে ক্যারিওলিম্ফ। তাহলে ক্যারিওলিম্ফ বা নিউক্লিয় প্লাজম। এটি অর্ধস্বচ্ছ অর্ধতরল একটি পদার্থ, যেটি এই নিউক্লিয় পর্দার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। আমি ডট ডট দিয়ে এটি বোঝানোর চেষ্টা করছি। মানে এই যে পুরো অংশটি, এই অংশটি হলো নিউক্লিয় প্লাজম বা ক্যারিওলিম্ফ। এই ক্যারিওলিম্ফের মধ্যে এই ক্রোমাটিন তন্তু, এই নিউক্লিওলাস, এরা সব ভাসমান অবস্থায় অবস্থান করছে। আর এই ক্যারিওলিম্ফের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম বর্তমান, যেমন ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, ফসফেটেজ, রাইবোনিউক্লিয়েজ, বিভিন্ন ধরনের। সঙ্গে ডিএনএ, আরএনএ, প্রোটিন, এছাড়াও সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত পদার্থগুলিও বর্তমান। আর এর প্রধান কাজ হচ্ছে এই কোষের যে নিউক্লিয়াসের আকার আকৃতি ঠিক রাখা, অর্থাৎ নিউক্লিওস্কেলিটন তৈরি বা গঠনের মাধ্যমে নিউক্লিয়াসের আকার আকৃতিকে নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয় প্লাজম। আর এই ক্যারিওলিম্ফ বা নিউক্লিয় প্লাজম সম্পর্কে প্রথম ধারণা প্রদান করেন বিজ্ঞানী স্ট্রাসবার্গার। প্রথম এ ধারণা প্রদান করেন। আর এই হলো একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন এবং তার কার্য।